রাহমাতুল্লাহ। কাছে থেকে দূরে থেকে যে যে প্রান্ত থেকে এই ক্লাসে অংশগ্রহণ করেছো বা করছো সকলকে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার করা হয়েছে। আমরা ক্লাসে প্রবেশ করব, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। অলরাইট। So, welcome once again to the online platform of National University Bangladesh. আজকে আমাদের লেকচার নাম্বার 12, চ্যাপ্টার নাম্বার 10। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ আমাদের পাঠ্য বই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একদম শেষ চ্যাপ্টার। এর আগে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ পর্যন্ত করেছিলাম চ্যাপ্টার 9-এ। এই যে আর্থিক বিবরণী প্রস্তুত করেছিলাম, আর্থিক ফলাফল নির্ণয় করেছিলাম ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, এবং আর্থিক অবস্থা নিরূপণ করেছিলাম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিটের মাধ্যমে, যেখানে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব প্রদর্শন করেছিলাম। এখানেই আমাদের কাজ শেষ নয়, আমাদের মূল কাজ হচ্ছে এই যে তথ্যটা সরবরাহ করা হয়েছিল প্রতিবেদনের কৌশল হিসেবে আর্থিক বিবরণী প্রস্তুত করেছিলাম, প্রতিবেদন তৈরি করেছিলাম, এখানেই কাজ শেষ নয়। এই প্রতিবেদনে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে যেন প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য গ্রহণ করা যায়, যারা সংশ্লিষ্ট পক্ষ রয়েছে তারা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেই জন্যই বেসিক্যালি আমরা এই আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করে থাকি। তো আমরা দেখে নেই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝায়। ওকে, আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কে আই এম পান্ডে উনি যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি এরকম ছিল। আই এম পান্ডে বলেন, ফিনান্সিয়াল অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দ্য ফার্ম। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যানালাইসিস, আর্থিক বিশ্লেষণ বলতে বোঝাচ্ছে এমন একটা প্রক্রিয়া, এমন একটা পদ্ধতি, এমন একটা উপায়, এমন একটা কৌশল যার সাহায্যে একটা তোমার ফার্মের, একটা প্রতিষ্ঠানের আর্থিক যে সবল দিকগুলো রয়েছে এবং দুর্বল দিকগুলো রয়েছে সেগুলো যেন আইডেন্টিফাই করা যায়, চিহ্নিত করা যায়। হ্যাঁ, কিভাবে চিহ্নিত করা যায়? বাই প্রপারলি এস্টাবলিশিং রিলেশনশিপ বিটুইন দি আইটেমস অফ দি ব্যালেন্স শিট এন্ড দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই যে একটা আর্থিক প্রতিষ্ঠানের, একটা যে কোনো একটা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক সবলতা এবং দুর্বলতা, এগুলোকে চিহ্নিত করা যায়। কিভাবে চিহ্নিত করা যায়? বাই প্রপারলি এস্টাবলিশিং রিলেশনশিপ, যথাযথভাবে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। কাদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে? ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা বলেছিলাম, ব্যালেন্স শিট এবং এখানে বলছি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেহেতু উনি সংজ্ঞাটা অনেক আগে দিয়েছিলেন, এরপরে তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে ইনকাম স্টেটমেন্ট। তো যাই হোক, ইনকাম স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের যে আইটেমগুলো থাকবে তাদের মধ্যে প্রপার রিলেশন স্থাপনের মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানের সফল দিক, দুর্বল দিক, স্ট্রেংথ এবং উইকনেস গুলোকে আইডেন্টিফাই করব, তাকেই বলা হচ্ছে তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ। তাহলে আর্থিক বিবরণী বলতে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এবং ওই বিবরণীগুলোতে যে সমস্ত আইটেমগুলো রয়েছে, যে সমস্ত দফাগুলো রয়েছে, সেই দফাগুলোর মধ্যে প্রপারলি রিলেশন স্থাপনের মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের প্রতিবেদন তৈরি করা হয়েছে, ওই প্রতিষ্ঠানের সবল দিক, দুর্বল দিক, স্ট্রেংথ এবং উইকনেস গুলো যে চিহ্নিত করার প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ। ঠিক আছে? এখন এই আর্থিক বিবরণী আমরা সর্বমোট 3 ভাগে বিশ্লেষণ করতে পারি। আর্থিক বিবরণী বিশ্লেষণ এর 3টি উপায় রয়েছে। একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, আমরা একটু সামনের দিকে দেখাচ্ছি। হরিজন্টাল অ্যানালাইসিস, যেটাকে তোমার বাংলায় বলে সমান্তরাল বিশ্লেষণ। হরিজন্টাল অ্যানালাইসিস। এই হরিজন্টাল অ্যানালাইসিসটা কি এবং কিভাবে করে দেখো। হরিজন্টাল অ্যানালাইসিসে তোমরা একদম খুব খেয়াল করবা, সেটা হচ্ছে এই হরিজন্টাল এইচটাকে খেয়াল করো। আমরা এখন বলছি আর্থিক বিবরণী বিশ্লেষণ করছি, তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের 3টা উপায়, তার মধ্যে একটা উপায় হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস বা সমান্তরাল বিশ্লেষণ। এই সমান্তরাল বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালাইসিসটা এইচ দিয়ে শুরু হয়। তোমরা এই এইচটাকে মনে রাখবা, তাহলে বিশ্লেষণটা সহজভাবে করতে পারবা। তোমাদের নরমালি পার্ট বি
4 নম্বরের জন্য যে পার্ট বিটা থাকে ওইখানে ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয়, হয় হরিজন্টাল অ্যানালিসিস করতে বলে নাহলে ভার্টিক্যাল অ্যানালিসিস করতে বলে। আর রেশিও অ্যানালিসিসের অঙ্ক যদি আসে তাহলে সেটা 10 নম্বরের জন্য আসে। তো আমাদের এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা 3টা ভাগে বিভক্ত, তার মধ্যে একটা আমরা হরিজন্টাল অ্যানালিসিস বলছি। হ্যাঁ, এই যে হরিজন্টাল অ্যানালিসিসের এজটাকে খেয়াল করো, দুটো সাইডে ইয়ে আছে এবং মাঝখানে একটা দাগ আছে, এই তো এজ তো আমরা সবাই চিনি। তো এটাতে বোঝাচ্ছে তুমি এই দুইটা দাগকে তুমি দুইটা টাইম পিরিয়ড ধরবা, ধরো 2018 সাল এবং 2019 সাল, এবং এই দুইটার মধ্যে মাঝখানে যেটা আছে তুলনা করা, এই তুলনাটা করা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালিসিস। হরিজন্টাল অ্যানালিসিস বলতে বোঝাচ্ছে একটা হিসাব কালের সাথে আরেকটা হিসাব কালের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে পাশাপাশি রেখে তুলনা করা। যেমন ধরো 2018 সালের সেলস কত ছিল, 19 সালের সেলস কত হয়েছে, সেলস কি বেড়েছে না কমেছে, বাড়লে কত টাকা কমলে কত টাকা, আচ্ছা এটা শতকরা হারে তাহলে কত হয়েছে, গত বছরের তুলনায় এই বছরে শতকরা কতটুকু বেড়েছে, মানে টাকার অঙ্কে এবং শতকরা হারে হ্রাস বৃদ্ধি দেখানো, তুলনা করা, এটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যানালিসিস। তাহলে তোমার একটা ইনকাম স্টেটমেন্টের দুটো হিসাব কালের যে আইটেমগুলো আছে, সেলসের সাথে সেলসের তুলনা করে সেলস কতটুকু হ্রাস বৃদ্ধি করেছে, কস্ট অফ গুডসের সাথে কস্ট অফ গুডসের তুলনা করে কতটুকু হ্রাস বৃদ্ধি করেছে, এবং সেটা শতকরা হারে প্রকাশ করা, সেটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যানালিসিস। তাহলে দেখো হরিজন্টাল অ্যানালিসিসের ডেফিনিশনটা কি দাঁড়ালো, হরিজন্টাল অ্যানালিসিস ইজ দ্য প্রসেস অফ কম্পেয়ারিং অ্যাকাউন্ট ব্যালেন্সেস। অ্যাকাউন্ট ব্যালেন্সেস বলতে সেলস হতে পারে, কস্ট অফ গুডস হতে পারে, পারচেজ হতে পারে, হ্যাঁ তোমার অপারেটিং এক্সপেন্স হতে পারে, সেলিং এক্সপেন্স হতে পারে, গ্রস প্রফিট হতে পারে, নেট প্রফিট হতে পারে, যে কোনো একটা হতে পারে। অ্যাকাউন্ট ব্যালেন্সেস এন্ড রেশিওস ওভার ডিফারেন্ট টাইম পিরিয়ড, ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে তোমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো আছে সেগুলোকে তুলনা করার পদ্ধতিকে বলা হচ্ছে হরিজন্টাল অ্যানালিসিস। 2 নম্বরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালিসিস। ভার্টিক্যাল অ্যানালিসিস যেটাকে বাংলায় বলা হচ্ছে উলম্ব বিশ্লেষণ বা খাড়াখাড়ি বিশ্লেষণ। এই ভার্টিক্যাল অ্যানালিসিসটা কি? ভার্টিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে, দেখো ভার্টিক্যাল অ্যানালিসিস রিস্টেটস ইচ অ্যামাউন্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস, ইচ অ্যামাউন্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস, মানে তোমার যে আয় বিবরণী প্রস্তুত করা হয়েছে ওই আয় বিবরণীতে প্রত্যেকটা যে অ্যাকাউন্ট গুলো আছে, কস্ট অফ গুডস সোল্ড, পারচেজ, গ্রস প্রফিট, নেট প্রফিট, প্রত্যেকটা যে অ্যামাউন্ট আছে এই প্রত্যেকটা অ্যামাউন্ট বা প্রত্যেকটা অ্যাকাউন্টের নামকে তুলনা করা হবে সেলসের সাথে, মানে সেলস কে ধরা হবে 100%, ইনকাম স্টেটমেন্টে সেলস ধরা হবে 100%, আর বলা হবে এই 100% সেলস যদি হয় কস্ট অফ গুডস সোল্ড সেলসের কত পার্সেন্ট, অপারেটিং এক্সপেন্স সেলসের কত পার্সেন্ট, সেলিং এক্সপেন্স সেলসের কত পার্সেন্ট, গ্রস প্রফিট সেলসের কত পার্সেন্ট ছিল, নেট প্রফিট সেলসের কত পার্সেন্ট ছিল, এই যে প্রত্যেকটা আইটেমকে সেলসের সাথে তুলনা করে শতকরা হারে প্রকাশ করাকেই বলা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, আর এই ভার্টিক্যাল অ্যানালাইসিসটা যখন তুমি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে করবা, মানে ব্যালেন্স শিটে করবা, তখন আবার ভিত্তিটা সেলস হবে না, তখন ভিত্তিটা হবে কি টোটাল অ্যাসেট অথবা টোটাল লায়াবিলিটি। তুমি টোটাল অ্যাসেট ধরো, টোটাল অ্যাসেট অর্থাৎ টোটাল অ্যাসেটকে ভিত্তি করে অন্যান্য অ্যাসেট যেগুলো আছে বা অন্যান্য আইটেমগুলো আছে যেগুলোকে শতকরা হারে প্রকাশ করা, যেমন কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, ক্যাশ টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, ইনভেস্টমেন্ট টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, ফার্নিচার টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, এইভাবে আর কি। অর্থাৎ প্রত্যেকটা আইটেমকে টোটাল অ্যাসেটের সাথে ভিত্তি করে শতকরা প্রকাশ করলে সেটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। তাহলে এটা গেল সমান্তরাল অ্যানালিসিস বা হরিজন্টাল অ্যানালিসিস, ভার্টিক্যাল অ্যানালিসিস। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট রেশিও অ্যানালিসিস বা অনুপাত বিশ্লেষণ। এই রেশিও অ্যানালিসিস বা অনুপাত বিশ্লেষণ হতে বেসিক্যালি একটা রাশির সাথে আরেকটা রাশিকে তুলনা করা, অনুপাত মানে তুলনা করে দেখানো আর কি, বা সম্পর্ক গাণিতিক ভাবে প্রকাশ করা, একটা রাশির সাথে আরেকটা রাশির, একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্টের সম্পর্ক গাণিতিক ভাবে প্রকাশ করাকে বলা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো দেখো এটা ডেফিনিশনে কি বলা হয়েছে, রেশিও অ্যানালাইসিস ইজ এ কোয়ান্টিটেটিভ মেথড অফ গেইনিং ইনসাইট। রেশিও অ্যানালিসিসটা হচ্ছে তোমার একটা কোয়ান্টিটেটিভ মেথড, তোমার যেটা সংখ্যায় প্রকাশ করা হয়, অফ গেইনিং ইনসাইট, ইনসাইট মানে সম্পর্কে ধারণা নেওয়া, কোন একটা সম্পর্কে ধারণা নেওয়া, কি সম্পর্কে ধারণা নেওয়া, দেখো ইনটু এ কোম্পানিজ লিকুইডিটি, অপারেশনাল এফিসিয়েন্সি এন্ড প্রফিটেবিলিটি। তাহলে রেশিও অ্যানালিসিস হচ্ছে এমন একটা গাণিতিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোন একটা প্রতিষ্ঠানের লিকুইডিটি, তারল্যতা, অপারেশনাল এফিসিয়েন্সি, পরিচালনাগত দক্ষতা এন্ড প্রফিটেবিলিটি, মুনাফা যোগ্যতা, এগুলি সম্পর্কে ধারণা অর্জন করা যায় বাই স্টাডিং ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাচ অ্যাজ দ্য ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট। ওই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, যেমন আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, এগুলোর সাহায্যে তোমার এই ধারণাটা অর্জন করা হয় কি সম্পর্কে, ওই প্রতিষ্ঠানের লিকুইডিটি সম্পর্কে, তারপরে পরিচালনা করার দক্ষতা সম্পর্কে, এরপরে মুনাফা যোগ্যতা সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আইডিয়া নেওয়া হয়। তাহলে অনুপাত বিশ্লেষণ হচ্ছে এমন একটা গাণিতিক পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটকে এবং আয় বিবরণীকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের তারল্যতা, মুনাফা যোগ্যতা, পরিচালনাগত দক্ষতা ইত্যাদি সম্পর্কে ধারণা অর্জন করা হয়। এটা হচ্ছে তোমার অনুপাত বিশ্লেষণ। ওকে, তাহলে এখন
দেখো আমরা একটা উদাহরণ দেখি। আমরা তো তিনটা ধরলাম, একটা হরিজন্টাল অ্যানালিসিস, একটা ভার্টিক্যাল অ্যানালিসিস এবং একটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। হরিজন্টাল অ্যানালিসিসের একটা এক্সাম্পল দেখো, এখানে আমি তোমাদের সামনে হরিজন্টাল অ্যানালিসিসের একটা উদাহরণ রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে দি অ্যাঞ্জেল ট্রেডিং কর্পোরেশন। বাই দি ওয়ে, তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদেরকে বলা হয়েছে একটা ভালো বইয়ের রেফারেন্স করার জন্য। ইংরেজি বইয়ের রেফারেন্স হিসেবে কাইসু ওয়েগেন এন্ড কিমেন যে বইটা আছে সেটা থাকবে, এবং বাংলা একটা বইয়ের জন্য তোমরা অ্যাঞ্জেল পাবলিকেশনের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হাফিজুদ্দিন স্যারের বইটা দেখতে পারো। ওইখানে অঙ্কগুলো বা ইয়েগুলো পাবা। তো যেটা বলছিলাম আমরা যে হরিজন্টাল অ্যানালাইসিস কিভাবে করব, ডেফিনিশন তো মনে আছে। হরিজন্টাল অ্যানালাইসিস কিভাবে করব, দুটো সালের তথ্যের মধ্যে তুলনা করা। তো মনে করো তোমাকে কোশ্চেনের মধ্যে এরকম 2018 সাল 2019 সালের এরকম একটা তোমার ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে তোমাকে হরিজন্টাল অ্যানালাইসিস করো। আচ্ছা, এই যে দুইটা সালের তথ্য থাকবে পাশাপাশি, নো প্রবলেম, বসাই দিবা। এরপরে তুমি এক্সট্রা দুটো কলাম, আনসার যখন করবা সলিউশন তখন এক্সট্রা দুটো কলাম বসাবা। একটা হচ্ছে চেঞ্জ, ইনক্রিজ অথবা ডিক্রিজ টাকায়, একটা হচ্ছে চেঞ্জ ইন পার্সেন্টেজ। এই দুইটা কলামটা রাখবা। প্রথমে আসো টাকা ইনক্রিজ বা ডিক্রিজ করবো, কিভাবে করবো দেখো। এই দুইটা যে সাল থাকবে, এই দুইটা সালের মধ্যে তুমি ভিত্তি ধরবা আগের সালকে, যেমন 2018 এবং 2019 ভিত্তি ধরতে হবে 2018 কে। এখন এই ভিত্তি ধরার বিষয়টা কি, আমি যদি 2019 কে ভিত্তি ধরি তাহলে দেখো 2019 এ শেষ ছিল 9,50,000, লক্ষ্য করো, আর 2018 সালে শেষ ছিল 10 লক্ষ। এখন আমি যদি 2019 কে ভিত্তি ধরি তাহলে আমি কি বলবো জানো, 19 এর তুলনায় 18 তে সেলস বেশি ছিল 50,000। কিন্তু যদি 18 কে আমরা ধরি ভিত্তি, তাহলে বলবো 18 এর তুলনায় 19 এর সেলস ছিল 50,000 টাকা কম। তাহলে 19 কে ভিত্তি ধরলে 18 তে ছিল 50,000 বেশি, আর 18 কে ভিত্তি ধরলে 19 ছিল তোমার 50,000 কম। তাহলে এই জন্য কি করতে হবে, যখন তুলনা করতে হবে, তুলনা করলে তোমাকে একটা ভিত্তি ধরতে হবে। কোনটাকে ভিত্তি ধরছি, তো সবসময় ভিত্তি ধরো কোনটাকে, আগের সালটাকে। যে দুইটা সাল থাকবে, যে দুইটা সালের আগের সালটাকে ভিত্তি ধরবা। তাহলে 18 আর 19 এই দুইটার মধ্যে আগের সাল কোনটা, 18 হবে ভিত্তি। 18 সাথে ভিত্তি করে তুলনা করো। 18 তে ছিল সেলস 10 লক্ষ, 19 হয়েছে 9,50,000, তাহলে কমেছে, তাহলে -50,000। এখন এটাকে শতকরা হারে প্রকাশ করো। শতকরা হারে প্রকাশ করার সিস্টেমটা কি, ওই যে শতকরা হারে তুমি প্রকাশ করবা অলওয়েজ সেলস কে ভিত্তি ধরে। কোন সেলস কে ভিত্তি ধরে, গত বছরের, ওই যে সালটাকে আমরা ভিত্তি ধরেছি সেই সালের সেলস সবগুলো হবে। যেমন আমি সেলস এরটা বের করছি, এখানে আমি যখন সেলস এটা বের করছি, তো দেখো এখানে যেটা আমার ছিল 10 লাখ থেকে 9,50,000 কমেছে, 50,000 কমেছে, ঠিক আছে। এখন আমি এটাকে কি করবো, শতকরা হারে প্রকাশ করব। কিভাবে শতকরা হারে প্রকাশ করব, এই 50,000 ডিভাইডেড বাই সেলস, ভিত্তি সালের সেলস কত ছিল 2018 সালে, কত, 10 লক্ষ টাকা। তাহলে 50,000 ডিভাইডেড বাই 10 লক্ষ আসবে তোমার 5%। আর এখানে যেহেতু মাইনাসটা আছে, মাইনাসটা এখানে থাকবে। এখানে পজিটিভ থাকলে এখানে পজিটিভ, আর এখানে নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ। তাহলে আমি আবারও বলছি, কি করবা, হরিজন্টাল অ্যানালিসিস, দুটো আইটেমকে তুলনা করবা। যেমন প্রথমে এখন আমি সেলস কে করছি, 18 সালের সেলস এবং 19 সালের সেল। ভিত্তি কোনটা, আগের সালটা। 18 সালের সেলস ছিল 10 লাখ, 19 সালে 9,50,000, তাহলে বেড়েছে না কমেছে, কমেছে কত, 50,000। এখন বলো শতকরা হারে কত কমেছে, শতকরা হারে কিভাবে বের করবো, এই 50,000 ডিভাইডেড বাই আগের সালের যেটা ভিত্তি সালের সেলস 10 লাখ, তাহলে আসবে ক্যালকুলেটরে আসবে 0.05, ওটাকে 100 দিয়ে গুণ করলে হবে 5%। এই যে পার্সেন্ট যেহেতু উপরে লেখা আছে, তাহলে এখানে 5 এর পাশে পার্সেন্টেজটা লিখি নাই, 5 লিখে দিবা। আর যেহেতু এখানে চেঞ্জটা নেগেটিভ আছে, এখানে নেগেটিভটা বসাই দিবা। এরপর আসো পরের আইটেমটা ধরি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড 2018 তে কত ছিল, ছিল 5,38,000, আর 19 কত ছিল 5,30,000, তাহলে কমেছে। কত কমেছে, 5,38,000 টাকা থেকে 5,30,000 ক্যালকুলেটরে মাইনাস করো, 8,000 টাকা কমেছে। তাহলে এখানে 8,000 লিখে মাইনাস দিয়ে দিবা। আর যদি বাড়তো তাহলে মাইনাস দিতাম না, এমনি রেখে দিলাম, কারণ এমনি থাকলে সেটাকে পজিটিভ ধরা হয়, কিন্তু ঋণাত্মক বোঝাতে গেলে তোমাকে নেগেটিভটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে 8,000 টাকা কমেছে। এখন শতকরা হারে প্রকাশ করো, একইভাবে এই 8,000 থাকবে উপরে, আর এই দুইটা সালের মধ্যে ভিত্তি সালটা মানে 18 সাল, 18 সালে কত ছিল, 5,38,000 টাকা। তার মানে 8,000 ডিভাইডেড বাই 5,38,000 ইনটু 100 আসবে 1.49। যদি তোমরা দেখতে চাও তাহলে আমরা ক্যালকুলেটরকে নিয়ে আসি, তোমাদের সামনে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও স্যার, ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু করব কিভাবে আসলে? করব কিভাবে, তুমি ক্যালকুলেটরে, আমি একটা ক্যালকুলেটর নিচে, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আমি তোকে দেখাচ্ছি, তোমাকে দাঁড়াও ক্যালকুলেটরটা নিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমরা এখানে প্রথমে ধরো এখানে রাখলাম, ধরো কস্ট অফ গুডস সোল্ডের কথা। কস্ট অফ গুডস সোল্ড কত ছিল 18 সালে, 5,38,000 লিখলাম, 5,38,000 মাইনাস 2019 সালে ছিল 5,30,000, 5,30,000। ক্যালকুলেটরে আমার এসছে কত, ওমা এমন হলো কেন, আবার দেখি, 5,38,000
38,000। ওহো, এই ইয়েটা ডিস্টার্ব করছে। আচ্ছা দেখি, আমি হাত দিয়ে করি। কি চলে আসলো? ওকে, 5,38,000 মাইনাস 5,30,000 ইকুয়াল টু এই যে 8,000 এসছে। আচ্ছা 8,000 এখানে প্রথমে ক্যালকুলেটর লিখে বসাবা। এখন তুলনা করো যে তোমার 18 সালের তুলনায় 19 সালে বেড়েছে না কমেছে। 18তে ছিল 38, 19-এ হয়েছে 30, তাহলে কমেছে। কমলে কি করতে হবে? একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিবা। ফাইন, দেওয়া হয়ে গেল। এখন এটাকে শতকরা হারে প্রকাশ করব। এই 8,000 ডিভাইডেড বাই এই যে 18 সালের কস্ট অফ গুডস সোল্ড, মানে যেই আইটেমটার আমি পার্থক্যটা দেখাচ্ছি সেই আইটেমটাকে লিখতে হবে, এখানে কিন্তু সেলস না। ঠিক আছে? ভার্টিক্যাল অ্যানালাইসিসে ইনকাম স্টেটমেন্টে সেলসকে সব জায়গায় ভিত্তি ধরতে হবে, কিন্তু যখন হরিজন্টাল অ্যানালাইসিস করবা তখন যে আইটেমটা তুমি শতকরা হার প্রকাশ করতে চাচ্ছ ওই আইটেমের ভিত্তি বছরটা নিবা। তার মানে 5,38,000, তাহলে 8,000 ডিভাইডেড বাই 5,38,000, এটা একটা আসবে তোমার এই যে 0.014 সামথিং আসবে। এটাকে গুণ করে দিবা, এই যে গুণ করে দিবা 100 দিয়ে, যেহেতু শতকরা হারে প্রকাশ করছি 100 দিয়ে গুণ করবা। এই যে 100 ইকুয়াল টু 1.48, এই যে লিখে দিয়েছি আমরা 1.48 এর পরে আবার 6 ছিল, যেহেতু 5 এর বেশি এই জন্য 1.49 বসিয়ে দিলাম। আবার এখানে কি করতে হবে? যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানেও মাইনাস বসাতে হবে অ্যাজ ইউজুয়াল। তোমরা কি বুঝতে পারছো? একজন একটু বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আমি সামনেটা চলে যাই, কারণ আমাদের আবার অনেকগুলো অঙ্ক করতে হবে, অনেক সূত্র বাকি আছে। তাহলে আমি এখানে আর আইটেম গুলো বুঝাচ্ছি না। তাহলে মোটামুটি ভাবে এমনি ভাবে ওয়েজেস এক্সপেন্সের কথা ধরো 3,26,000 ছিল, হয়েছে 3,08,000, তাহলে কমেছে কত? 18,000। তাহলে এই 18,000 ডিভাইডেড বাই 3,26,000 ইনটু 100 আসবে 5.52, যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস বসাই দিতে হবে। এইভাবে আমরা করব। তো হয়ে গেল আমার হরিজন্টাল অ্যানালাইসিস। এখন আমরা করব ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিসের ভিত্তি ধরতে হবে সবসময় সেলস। আর এখানে দুটো সালের থাকলেও তোমাকে কি করতে হবে? ওই পরের সালেরটার সাথে কোনো কাজ নেই, একটা সালেরই প্রত্যেকটা আইটেমকে সেলস এর উপরে ভিত্তি ধরে শতকরা হারে প্রকাশ করতে হবে। ইনকাম স্টেটমেন্টে ভিত্তি ধরতে হবে সবগুলো আইটেমের সেলস, আর ওই একটা স্যালারি। তো আসো প্রথমে ধরো আমরা সেলসকে সেলসের শতকরা হারে প্রকাশ করতে হবে এবং সবসময় 100% হবে। তো দেখো এখানে সেলস কত আছে, এখানে সেলস দেখতে পাচ্ছি 10 লাখ। এই 10 লাখকে ভাগ করবা 10 লাখ দিয়ে, গুণ করবা 100 দিয়ে, চলে আসবে 100, এই 100%। এটা বাদ দাও। পরেরটা দেখো, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আছে কত? 5,38,000 টাকা। এই 5,38,000 টাকা ডিভাইডেড বাই, এই যে অলওয়েজ ডিভাইডেড বাই সেলস হবে। যখন ভার্টিক্যাল অ্যানালাইসিস করা হবে, ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে কি? প্রত্যেকটা আইটেম সেলস এর শতকরা হারে প্রকাশ করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কে সেলস এর শতকরা হারে প্রকাশ করব কিভাবে? কস্ট অফ গুডস সোল্ড 5,38,000 ডিভাইডেড বাই সেলস 10 লক্ষ ইনটু 100 আসবে তোমার 53.8%। পার্সেন্টেজ যেহেতু উপরে দেওয়া আছে এখানে শুধু 53.8 বসে দিলেই হবে। একইভাবে গ্রস প্রফিট কে সেলস এর, প্রত্যেকটা আইটেমকে গ্রস প্রফিট কে সেলস এর শতকরা হারে প্রকাশ করব কিভাবে? 4,62,000 ডিভাইডেড বাই 10 লক্ষ ইনটু 100 করে যেটা আসবে সেটা এখানে বসাই দিবা ক্যালকুলেটরে, 46.2। একইভাবে ওয়েজেস এক্সপেন্স 3,26,000 ডিভাইডেড বাই সেলস 10 লাখ ইনটু 100 32.6। একজন একটু বলো, আমি কি এটা ক্যালকুলেটর করে দেখানোর দরকার আছে? হ্যালো স্যার? না স্যার। ঠিক আছে। এমনি ভাবে 2018 সালেরটা যখন শেষ হয়ে যাবে তখন একইভাবে 2019 সালেরটা পাশাপাশি বসাবা। কোশ্চেনে কিন্তু তোমার শুধুমাত্র 2018 2019 সালের তথ্য পাশাপাশি থাকবে। তোমাকে সমাধান করার সময় 2018 পাশে একটা এক্সট্রা কলাম রাখবা শতকরা হারের জন্য, দেখানোর জন্য, এবং আবার 2019 এর পাশে একটা এক্সট্রা কলাম রাখবা এখানে শতকরা হারটা দেখানোর জন্য। এটা ছিল ভার্টিক্যাল অ্যানালিসিস, এবং পার্ট বি তে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো আসে, প্রায় আসে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের তোমার ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন আমরা যাব রেশিও অ্যানালাইসিসে। রেশিও অ্যানালাইসিসে কি করা হয়? রেশিও অ্যানালাইসিস মানে কি? একটা রাশির সাথে আরেকটা রাশির তুলনামূলক সম্পর্ক দেখানো হয়। তো এই তুলনামূলক সম্পর্ক দেখাইতে হলে কি করতে হবে? প্রত্যেকটা আইটেম আমাদেরকে জানতে হবে। এমন নয় যে তোমার ব্যালেন্স শিটের মধ্যে দেখো ক্যাশ আছে, বা ধরো আনক্লাসিফাইড ব্যালেন্স শিট একটা দিয়েছে, ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইত্যাদিতে আছে, তোমাকে বলেছে একটা কারেন্ট রেশিও জানতে, মানে তারল্য অনুপাত জানার জন্য বলছে কারেন্ট অনুপাত বের করো, কারেন্ট রেশিও বের করো। কারেন্ট রেশিও মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। ওইখানে হতে পারে যে তোমার কারেন্ট অ্যাসেট তৈরি করা নাই, অনেক কিছু কিছু ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট একেবারে তৈরি করাই থাকে, কারেন্ট অ্যাসেট এত, অথবা কারেন্ট অ্যাসেট হেডিং দিয়ে কয়েকটা আইটেম থাকে, যোগফলটা রেডি করা থাকে, মানে আউটার কলামে থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট তৈরি করা থাকে, কিন্তু অনেক সময় তৈরি করতে হয়। তাই যেহেতু আমাকে তৈরি করতে হবে এবং বিভিন্ন জিনিস আমাকে সূত্রের মধ্যে বসাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে?
রেশিও অ্যানালিসিসে যাওয়ার আগে ওইখানে যে সমস্ত টার্মস গুলো ব্যবহার করা হয় সেই টার্মস গুলো সম্পর্কে আসলে আমরা একটু জেনে নিই। প্রথমে দেখো কারেন্ট অ্যাসেট বলতে চলতি সম্পদ বোঝায়, যেগুলো 1 বছরের মধ্যে ম্যাচিউর হবে সেগুলোকে আমরা চলতি সম্পদ বলছি। তো এখানে আচ্ছা, এখানে দেখো কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝাচ্ছে, এখানে আমার স্ক্রিন চলে আসছে, নিচে নামিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাসেট বলতে ব্যালেন্স শিটের কোন কোন আইটেম যোগ করে দেখাবা। কারেন্ট অ্যাসেট বলতে ক্যাশ, ক্যাশ এট ব্যাংক মানে ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব, এছাড়া হচ্ছে তোমার নোটস রিসিভেবল প্রাপ্য নোট, ইনভেন্টরি মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। আর সমাপনী মজুদ পণ্য বলতে তোমার যদি এরকম থাকে র ম্যাটেরিয়ালের মজুদ আছে, ওয়ার্কিং প্রসেসের মজুদ আছে, এন্ডিং ইনভেন্টরির মজুদ আছে, তাহলে তিনটাকে যোগ করে নিতে হবে। তবে নরমালি থাকে না, একটা ইনভেন্টরি থাকে, ফিনিশ গুডস এর ইনভেন্টরি থাকে। সেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি বলা থাকে যে ইনভেস্টমেন্টের পাশে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তাহলে সেটা কারেন্ট অ্যাসেটের মধ্যে আনতে হবে। ইনভেস্টমেন্ট কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকে, সেটা কারেন্ট অ্যাসেটের মধ্যে চলে আসবে। মার্কেটেবল সিকিউরিটি এটাও কারেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। প্রিপেড এক্সপেন্স, যত প্রিপেড এক্সপেন্স আছে, যেমন এখানে পরে দেখেছি প্রিপেড এক্সপেন্স বলতে কি বোঝায়, প্রিপেড স্যালারি, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাডভান্স ট্যাক্স, এগুলো সব হচ্ছে প্রিপেড এক্সপেন্সের মধ্যে পড়ে। তাহলে সমস্ত প্রিপেড এক্সপেন্সই কারেন্ট অ্যাসেট। এছাড়া আনইউজ সাপ্লাইজ অথবা সাপ্লাইজ অন হ্যান্ড অথবা শুধু সাপ্লাইজ, হ্যাঁ, এগুলো কারেন্ট অ্যাসেট। সানড্রি ডেটরস, এই অ্যাকাউন্ট রিসিভেবল এর আরেক নাম হচ্ছে ডেটরস। তাহলে অনেক সময় অ্যাকাউন্ট রিসিভেবল নাম থাকে, অনেক সময় ডেটরস নামে থাকবে, যে নামে থাকবে সেটা নিয়ে আসবা। বিলস রিসিভেবল, এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট বলতে কোন কোন অ্যাসেটগুলো যোগ হবে সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিলাম। এরপর প্রিপেড এক্সপেন্স এটাকে বললাম। কারেন্ট লায়াবিলিটি দেখো, কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ যে দায় 1 বছরের মধ্যে শোধ করতে হবে, কোনগুলো কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসবে। প্রথমে আসবে ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমাতিরিক্ত, ট্রায়াল ব্যালেন্সের যেগুলো ক্রেডিট দিকে দেখে আর কি। তো ব্যাংক ব্যালেন্সটা ডেবিট দিকে থাকে, ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট দিকে থাকে, ট্রায়াল ব্যালেন্সের। তবে এখানে তোমাকে ব্যালেন্স শিট দিবে, লায়াবিলিটির দিকেই থাকবে। ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত, ওকে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, যত পেয়েবল আছে সবই তো লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, সানড্রি ক্রেডিটরস। সানড্রি ক্রেডিটরস হচ্ছে তোমার অ্যাকাউন্টস পেয়েবলেরই আরেক নাম। সিনোনিমস, এক্সপেন্স পেয়েবল, এক্সপেন্স পেয়েবল বলতে বকেয়া খরচ, যত এক্রুড এক্সপেন্স আছে এক্সপেন্স পেয়েবল, যেমন স্যালারি পেয়েবল, ওয়েজেস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, ট্যাক্স পেয়েবল। প্রপোজ ডিভিডেন্ড কেও মানে যেটা সমন্বয় থাকে প্রপোজ ডিভিডেন্ড, এই প্রপোজ ডিভিডেন্ডটাও কিন্তু কারেন্ট লায়াবিলিটি, মানে ডিক্লেয়ার করেছে কিন্তু টাকা এখনো দেই নেই, এগুলো যাবে তোমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে। এরপর আসো লিকুইড অ্যাসেট, অর্থাৎ কারেন্ট রেশিওর পরে লিকুইড রেশিও বলে, অর্থাৎ তড়িৎ অনুপাত বের করতে বলে। তড়িৎ অনুপাত বলতে তোমার তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে এই তড়িৎ সম্পদ বা লিকুইড অ্যাসেট কিভাবে বের করে, তড়িৎ সম্পদ বা লিকুইড অ্যাসেটটা কিভাবে বের করে, খুব সহজ। যেহেতু আমরা উপরে কারেন্ট অ্যাসেট বের করেছি, এই কারেন্ট অ্যাসেট থেকে, এই যে কারেন্ট অ্যাসেট থেকে শুধু তোমার ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স, এই দুটো বাদ দিলেই হয়ে যাচ্ছে লিকুইড অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটে যা যা অ্যাসেট যায় সবই লিকুইড অ্যাসেট, তবে এর মধ্যে শুধুমাত্র লিকুইড অ্যাসেট কি কি যাবে না, ইনভেন্টরি যাবে না এবং প্রিপেইড এক্সপেন্স যাবে না। তো তুমি যদি এমন হয় যে আমাকে কারেন্ট অ্যাসেট তো বের করতে বলে নাই, কারেন্ট অ্যাসেট আমার কাছে রেডি নাই, সেই ক্ষেত্রে আমি লিকুইড অ্যাসেট কিভাবে বের করব, এই যে কারেন্ট অ্যাসেটে যা যা আইটেম আসছে সব আইটেমই লিখবা, শুধুমাত্র এন্ডিং ইনভেন্টরিটা এবং প্রিপেইড এক্সপেন্সটা, এই দুটাকে যোগ করবা না। আর যদি দেখো যে না আমি আগের রিকোয়ারমেন্টে কারেন্ট অ্যাসেট বের করেছি, তাহলে তো বের করাই আছে, ওখান থেকে শুধুমাত্র ইনভেন্টরিকে বাদ দিয়ে দিবা এবং প্রিপেইড ইন্স্যুরেন্সকে বাদ দিয়ে দিবা, হয়ে যাবে লিকুইড অ্যাসেট। এরপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যার বাংলা হচ্ছে তোমার কার্যকরী মূলধন। এই কার্যকরী মূলধন হচ্ছে তোমার ওই যে উপরে বের করলাম কারেন্ট অ্যাসেট এক নম্বরে, এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন, অর্থাৎ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল, ওকে। এরপর আমরা দেখি আরো কয়েকটা। ক্যাপিটাল এমপ্লয়েড, এই ক্যাপিটাল এমপ্লয়েড তিন ভাবে বের করা যায়। ক্যাপিটাল এমপ্লয়েড যার বাংলা হচ্ছে বিনিয়োজিত মূলধন। তো এই বিনিয়োজিত মূলধনের কি কি সূত্র আছে আমরা একটা করে দেখি। প্রথমে দেখি ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেটের দিক থেকে। অ্যাসেটের দিক থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটি মাইনাস টোটাল ফিকটিশিয়াস অ্যাসেট। অ্যাসেটের দিক থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করছি আমরা, বিনিয়োজিত মূলধন মানে হচ্ছে কারবারে কত টাকা ক্যাপিটাল হিসেবে খাচ্ছে। টোটাল যত অ্যাসেট আছে সব অ্যাসেটই খাচ্ছে, কিন্তু এই অ্যাসেটগুলো থেকে কারেন্ট লায়াবিলিটি শোধ করার জন্য কিছু অ্যাসেট সরিয়ে রাখতে হবে, এটাকে মূলধন হিসেবে খাটানো যাবে না। তাহলে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি পরিমাণটুকু বাদ দিয়ে দিতে হবে। এবং টোটাল ফিকটিশিয়াস অ্যাসেট, ফিকটিশিয়াস অ্যাসেট হচ্ছে সেগুলো যেগুলো নামমাত্র সম্পদ কিন্তু আসলে বাস্তবে এদের অস্তিত্ব নেই। তো যাদের বাস্তবে অস্তিত্ব নেই, যাদেরকে দৃষ্টিগোচর হয় না, চোখে দেখা যায় না, বিনিময় মূল্যও নেই, বিক্রি করে কোনো মূল্য পাবো না, নামমাত্র সম্পদ, তো এগুলি সম্পদ থেকেও এটা আসলে ব্যবসায় কিন্তু
তোমার উৎপাদন কাজে কোনোভাবেই অংশগ্রহণ করছে না, তাহলে এগুলোকে বাদ দিতে হবে। তাহলে ব্যবসার যত সম্পদ আছে সবই খাচ্ছে, তবে এই সম্পত্তির মধ্যে কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার মতো সম্পত্তিটুকু মাইনাস করে দিতে হবে, এবং যে সম্পত্তিগুলো ফিকটিশিয়াস নামমাত্র সম্পদ কিন্তু আসলে সম্পদ না, সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। তাহলে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস এবং ফিকটিশিয়াস অ্যাসেট বাদ দিলেই তুমি পেয়ে যাবা ক্যাপিটাল এমপ্লয়েড। আর এখানে টোটাল অ্যাসেট বলতে কি বোঝাচ্ছি? টোটাল অ্যাসেট বলতে সমস্ত কারেন্ট অ্যাসেট এবং সমস্ত ফিক্সড অ্যাসেটের যোগফলকে বলছি টোটাল অ্যাসেট, অর্থাৎ ব্যালেন্স শিটের যোগফল যেটা থাকবে টোটাল অ্যাসেট সেটাই। আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড লায়াবিলিটি দিক থেকে বের করা। লায়াবিলিটি দিক থেকে কিভাবে বের করবা? ওনার্স ইকুইটি প্লাস লং টার্ম ডেট। ওনার্স ইকুইটি প্লাস লং টার্ম ডেট। ওনার্স ইকুইটি বলতে কি বোঝায়? মালিকানা সত্ত্ব। আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটের দিক থেকে তো বের করলাম, এখন আমরা চলে যাই লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লায়াবিলিটির দিকে কি কি থাকে? কারেন্ট লায়াবিলিটি প্লাস লং টার্ম লায়াবিলিটি। কিন্তু কারেন্ট লায়াবিলিটি তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আই না, তাহলে এখানে শুধুমাত্র আনবো কোনটা? এই যে লং টার্ম লায়াবিলিটি, এই লং টার্ম লায়াবিলিটিটা আনবো, ঠিক আছে? আর ওনার্স ইকুইটিটা আনবো। ওনার্স ইকুইটি বের করার সময় আবার কি করতে হবে? তোমার ফিকটিশিয়াস অ্যাসেটটা বাদ দিয়ে, ওনার্স ইকুইটি যখন এখানে আমরা আনবো তখন ওনার্স ইকুইটির মধ্যে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, হ্যাঁ, তারপরে তোমার জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস এর ব্যালেন্স, মানে মালিকদের যা যা টাকা আছে সবই যোগ করব। লং টার্ম লায়াব ডেট সবই যোগ করব, শুধু কারেন্ট লায়াবিলিটি বাদে লায়াবিলিটির সাথে যা যা আছে সব করে যোগ করে দিবা। তবে যোগ করার পরে ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করে দিবা, কারণ ওনার্স ইকুইটি বলতে ওই যে মালিকদের টাকা থেকে ফিকটিশিয়াস অ্যাসেটটা বাদ দিয়ে নির্ণয় করা হয়। তো যাই হোক, ওনার্স ইকুইটি প্লাস লং টার্ম ডেট, তবে শেষে গিয়ে তোমার এই ওনার্স ইকুইটি বের করার সময় ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করে তারপরে ওনার্স ইকুইটির অ্যামাউন্টটা এখানে নিয়ে আসবা। এরপর আসো টোটাল ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটটা এটা বের করার আরেকটা উপায় বলেছে, তবে সাধারণত এটা বের করতে বলেন, এর আমরা আলোচনা করব না। ফিকটিশিয়াস অ্যাসেটে যে বলছি, ফিকটিশিয়াস অ্যাসেট নামমাত্র সম্পদ বাদ দিতে হবে। এগুলা কোনগুলা? এগুলা হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সপেন্স, যেটা আমরা প্রাথমিক খরচাবলী নামে পাও। প্রাথমিক খরচাবলী, কেউ যদি বলে আচ্ছা ভাই দেখেন তো প্রাথমিক খরচাবলীটা কেমন, তুমি দেখাতে পারবে না, কিন্তু ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাতে হয়, তার মানে এটা হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেট, এর কোনো বিনিময় মূল্যও নেই। ডিসকাউন্ট অন শেয়ার বাট্টা, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ঋণপত্রের বাট্টা, এগুলি নামমাত্র সম্পদ কিন্তু এগুলোর বাস্তব অস্তিত্ব নেই। শেয়ার ব্রোকারেজ, শেয়ার দালালের যে কমিশন, আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স, আন্ডাররাইটারের কমিশন, শেয়ার তোমার অবলেখকের কমিশন যেটা আর কি সেটা, হ্যাঁ। তারপরে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, মানে তোমার রিটেন আর্নিংস এর ডেবিট ব্যালেন্স আর কি, রিটেন আর্নিংস এর ডেবিট ব্যালেন্স। নরমালি ক্রেডিট ব্যালেন্স হয়, কিন্তু যখন ডেবিট ব্যালেন্স হয়ে যাবে উল্টোটা, তখন সেটা হয়ে যাবে ফিকটিশিয়াস অ্যাসেট। তো এইগুলো হচ্ছে তোমার ফিকটিশিয়াস অ্যাসেট। আরো আছে আইটেম, জেনে নিয়ে আসো। 11 নাম্বার দেখো, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড অনেক সময় লাগে সূত্রে অনুপাত বিশ্লেষণের সময়। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে? খুব সহজ, নেট সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস। আর নেট সেলস কিভাবে বের করে আমরা অনেক আগে জেনেছি। নেট সেলস মানে কি? সেলস মাইনাস সেলস রিটার্ন মাইনাস সেলস ডিসকাউন্ট। আর নেট পারচেজ তোমার পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট। এগুলো আমরা গত লেকচারগুলোতেও পরিষ্কার আলোচনা করেছি। তো যাই হোক, নেট সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড। এরপর আসলে ক্যাপিটাল এমপ্লয়েড, দুইটা হচ্ছিল, আরেকটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানে হচ্ছে প্রত্যেক আইটেম যোগ করে ওনার্স ইকুইটির আইটেমগুলো যোগ করবো। দেখো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এটা কিন্তু ওনার্স ইকুইটির আইটেম, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ওনার্স ইকুইটির আইটেম, হ্যাঁ। এরপর রিজার্ভ ফান্ড ওনার্স ইকুইটির আইটেম, সারপ্লাস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, রিটেন আর্নিংস এর টাকা, হ্যাঁ, এগুলি হচ্ছে তোমার ওনার্স ইকুইটির টাকা, সব যোগ করলাম, প্লাস ডিবেঞ্চারও যোগ করলাম, মানে লং টার্ম লায়াবিলিটি যেটা ডিবেঞ্চার যোগ করলাম। এরপরে যে বলেছিলাম ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করতে হবে, যে ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করে দিবা, করলেই হয়ে গেল ক্যাপিটাল এমপ্লয়েড। আরেকটা উপায় হচ্ছে টোটাল ফিক্সড অ্যাসেট প্লাস টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, মানে ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ টোটাল ফিক্সড অ্যাসেট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল করলেও ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে যায়। কারণ দেখো, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি সমান সমান কি? ওয়ার্কিং ক্যাপিটাল। এভাবেও করা যায়, অনেকভাবেই ক্যাপিটাল এমপ্লয়েড বের করা যায়। এখন এই যে ওনার্স ফান্ড বা নেট ওর্থ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট লস অ্যাকাউন্ট, রিটার্ন আর্নিং সব যোগ করে ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করতে হবে। এটা হচ্ছে তোমার ওনার্স ফান্ড বা নেট ওর্থ। ওই যে ওনার্স ইকুইটি ওখানে বলেছিলাম ফিকটিশিয়াস অ্যাসেট মাইনাস করে নিয়ে আসবে, তার মানে এই টাকাটা নিয়ে আসবে, ওনার্স ফান্ডের টাকাটা, নেট ওর্থের টাকাটা ওখানে নিয়ে যাবে আর কি। এই আচ্ছা, তারপরে এছাড়া আরো কিছু আছে। দেখো, এভারেজ টোটাল অ্যাসেট, অনেক সময় তোমার এভারেজ লাগে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লাগে, এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল লাগে, এভারেজ ইনভেন্টরি লাগে, এভারেজ স্টক হোল্ডার সিকিউরিটি লাগে। তো যে কোনো জিনিসের এভারেজ বের করবা, সূত্র হচ্ছে এভাবে, যেমন ধরো এভারেজ টোটাল অ্যাসেট, বিগিনিং টোটাল অ্যাসেট প্লাস এন্ডিং টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই 2। Average stockholders equity, beginning stockholders equity plus closing stockholders equity divided by 2. Average inventory, beginning inventory plus ending inventory divided by 2. Average account receivable, beginning account receivable plus closing account receivable divided by 2. এমনি ভাবে করবা। আর net sales equal to total sales minus sales return minus sales discount, তো আগেই বলেছি। তো এইভাবে তোমার কোন আইটেমটা কি ভাবে নির্ণয় করতে হয়, ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ গুডস সোল্ড, নেট সেলস, হ্যাঁ, ওনার্স ইকুইটি, তারপরে তোমার কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো এভাবে বের করে তারপর আমরা চলে যাব অঙ্কের মধ্যে, ঠিক আছে? তো আমরা আপাতত এখানে
এটা শেষ করে এখন আরেকটা উইন্ডো ওপেন করছি তোমাদের সামনে। এখানে আমরা দেখব ফর্মুলা, রেশিও অ্যানালাইসিসের বিভিন্ন ফর্মুলা। হরিজন্টাল অ্যানালাইসিস আমাদের হয়েছে, ভার্টিক্যাল অ্যানালাইসিস আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা দেখব রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস বেসিক্যালি হচ্ছে কতগুলো ফর্মুলা। যেমন ধরো এখানে সবগুলো লাগবে না, আমি যেগুলো আলোচনা করছি সেগুলো দেখো। রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মানে হচ্ছে প্রাপ্য হিসাবের আবর্তন। এই প্রাপ্য হিসাবের আবর্তন কিভাবে বের করে? নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ রিসিভেবল। নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ রিসিভেবল। এখানে অ্যানুয়াল সেলসটা ইউজ করা হয়েছে, তবে অ্যানুয়াল সেলস বলতে তোমার সেলস থেকে ওই যে নেট সেলসটা সবসময় এখানে যতবারই সূত্র ইউজ করতে হবে সবসময় নেট সেলসটা ইউজ করবা, ঠিক আছে? আর যখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করবা তখন আবার টোটাল সেলস না, নেট ক্রেডিট সেলসটা ইউজ করবা। তাহলে এখানে হবে তোমার নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ রিসিভেবল। আর এই এভারেজ রিসিভেবল বলতে কি বোঝায়? বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই 2। তবে ওই যে বিলস রিসিভেবল যেটা দেখেছিলাম, বিলস রিসিভেবল, এই বিলস রিসিভেবল বা নোট রিসিভেবল এটাও যদি থাকে এটাকেও এভারেজ করে নিয়ে যোগ করতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের এভারেজ প্লাস বিলস রিসিভেবলের এভারেজ দুটাকে যোগ করেই হবে তোমার এই এভারেজ রিসিভেবল। তাহলে এভারেজ রিসিভেবল কিন্তু বলতে শুধু অ্যাকাউন্ট রিসিভেবল না, এভারেজ রিসিভেবল বলতে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এভারেজ নোট রিসিভেবল। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে বের করে? বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই 2। একইভাবে বিগিনিং নোট রিসিভেবল প্লাস এন্ডিং নোট রিসিভেবল ডিভাইড বাই 2 করে দুটার এভারেজ হয়ে যাবে, দুটাকে যোগ করে দিবা। আর যদি কোনো অঙ্কে নোট রিসিভেবল না থাকে তাহলে শুধু অ্যাকাউন্ট রিসিভেবলের এভারেজ দিয়ে দিবা। আবার যদি কোনো অঙ্কে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল না থাকে শুধুমাত্র এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল থাকে তাহলে শুধুমাত্র এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলকে এভারেজ রিসিভেবল ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডেজ অফ সেলস আউটস্ট্যান্ডিং মানে এই যে আমরা বাকিতে বিক্রি করি এই বকেয়া টাকাটা আদায় হতে কতদিন সময় লাগে। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা আদায় হতে কতদিন সময় লাগে এটা বের করার সূত্র হচ্ছে 365 মানে বছরে কতদিন, 365 ডিভাইডেড বাই রিসিভেবলস টার্নওভার। ওই যে একটু আগে বের করলাম রিসিভেবল টার্নওভার যেটা বের হবে সেটা এখানে বসিয়ে দিলে 365 দিয়ে ওই রিসিভেবল টার্নওভারকে ভাগ করলে হয়ে যাবে যে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে কতদিন সময় লাগে। একইভাবে ইনভেন্টরি টার্নওভার এর সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। আর এভারেজ ইনভেন্টরি সমান সমান কি? বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। আর কস্ট অফ গুডস সোল্ড একটু আগে আমরা ওখানে দেখেছি, একটু আগে যে 20টা আইটেম দেখালাম ওখানে কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র দেখেছি। তারপর আবার বলে দিই, আগেও দেখেছিলাম তোমার বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট কস্ট অফ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে? বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট কস্ট অফ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আর নেট কস্ট অফ পারচেজ কিভাবে বের করে? পারচেজ কে প্রথমে মাইনাস করবা, পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট প্লাস ট্রান্সপোর্টেশন ইন, এটা হচ্ছে নেট কস্ট অফ পারচেজ। এর সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ এন্ডিং ইনভেন্টরি মাইনাস হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এরপরে আমি যেটা ইম্পর্টেন্ট দেখাবো, বাকিগুলো সূত্র লেখা আছে একইভাবে একটু দেখে নিবা। এরপর আমি ইম্পর্টেন্ট গুলো একটু বলে যাচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল না, এখানে না, চলে যাচ্ছে লিকুইডিটি রেশিওতে। দেখো কারেন্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আর কারেন্ট অ্যাসেটে কি কি আইটেম যোগ হবে আমরা তো আগে জেনেছি, কারেন্ট লায়াবিলিটিতে কি কি আইটেম যোগ আছে আগে জেনেছি। আগে সূত্রটা লিখবা, এরপর তুমি কারেন্ট অ্যাসেটটা একটু ওয়ার্কিংস করে বা ডান দিকে এখানে একটা টান দিয়ে ডান দিকে কারেন্ট অ্যাসেট গুলো যোগ করবা, কারেন্ট লায়াবিলিটি গুলোকে যোগ করবা, এখানে বসা ভাগ করে যে ফলাফলটা আসবে সেই ফলটাকে বসায় দিবা। তবে খেয়াল রাখবা এই যে রেশিওগুলো বসাবা, রেশিওগুলো কিন্তু ক্যালকুলেটরে যেটা আসবে সেটা বসাবা পরে, আগে বসাবা 1 দিয়ে অনুপাত দিয়ে তারপরে তুমি এই যে ক্যালকুলেটরের মানটাকে বসাবা, 1 ক্যালকুলেটরের মান। ওকে, একইভাবে কুইক রেশিও মানে হচ্ছে যে ওই যে লিকুইড রেশিও, অর্থাৎ কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তো এই কুইক অ্যাসেট ডিভাইডেড বাই, এখানে আমি সূত্র এটা লিখেছি, তুমি আরেকটা সূত্র লিখতে পারো, সেটা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স করলেই হয়ে যাবে লিকুইড অ্যাসেট বা কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, অথবা ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটি প্লাস রিসিভেবল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। ওকে, মানে এখানে কোনো প্রিপেড এক্সপেন্স আসবে না, ইনভেন্টরি আসবে না। এই একটা কুইক রেশিও বের করার সূত্র। এরপর আসে সলভেন্সি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও। ডেট মানে কি? ডেট মানে হচ্ছে তোমার দায়। এই দায় বলতে কোন দায় বোঝাচ্ছে? দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়। সরি, ডেট মানে হচ্ছে দায়, যত দায় আছে, তার দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি প্লাস লং টার্ম লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। এটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। আর একটা হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও, অর্থাৎ উপরে থাকবে ডেট, টোটাল লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট হয়ে যাবে তোমার ডেট টু ইকুইটি রেশিও। আমি ইম্পর্টেন্ট গুলো একটু বলে যাচ্ছি, যেগুলো আমি বলে যাচ্ছি সেগুলো একটু ভালোভাবে দেখবা, এগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপরে আসো নেট প্রফিট মার্জিন বা নেট প্রফিট রেশিও। এটা হচ্ছে তোমার প্রফিটেবিলিটি, মুনাফা যোগ্যতা নির্ণয় করার জন্য। নেট প্রফিট উপরে আর রেভিনিউ থাকবে নিচে। তুমি ইচ্ছা করলে নেট সেলস এখানে লিখতে পারো, কিন্তু যদি সার্ভিসের অঙ্ক হয় তখন তুমি কি করবে? তখন নেট প্রফিট মার্জিন তো আর নেট সেলস লিখতে পারবে না, এই জন্য আমি রেভিনিউ লিখেছি। সো নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস, অথবা নেট ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউ, অথবা নেট প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ।
ঠিক আছে, এটা গেল তোমার নেট প্রফিট। গ্রস প্রফিট রেশিও কি চেঞ্জ আসবে, শুধু নেট ইনকামের জায়গায় চলে আসবে গ্রস প্রফিট বা গ্রস ইনকাম, হ্যাঁ, ডিভাইড বাই রেভিনিউ অ্যাজ ইউজুয়াল। ওকে, আচ্ছা এই দুইটা দেখবা, আর বাকিগুলোও দেখবা, তবে বেশিরভাগ যেগুলো দেখবে সেগুলো আমি বলে দিচ্ছি আর কি। এই দুইটা দেখবা, এরপরে দেখবা তুমি হচ্ছে এই যে এটা রিটার্ন অন ইকুইটি, নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল ইকুইটি, এটা দেখবা। আর রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ টোটাল অ্যাসেট বলতে বিগিনিং অ্যাসেট প্লাস এন্ডিং অ্যাসেট ডিভাইড বাই 2, এই কটা দেখবা। আর আমি এখানে সবগুলোই রেখেছি, সবগুলোই দেখতে পারো যেটা দরকার। আর এখানে টার্নওভার কতগুলো রেশিও রেখেছি, ইনভেন্টরি টার্নওভার রেশিও, রিসিভেবল টার্নওভার রেশিও, ক্যাপিটাল এমপ্লয়েড টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, সবগুলো রেশিও সূত্র আমি লিখে দিয়েছি। এখন আমরা চট করে 5 মিনিট সময় আছে, আমরা একটা অঙ্ক দেখে নিব, ঠিক আছে? তোমাদের কাছে ছোট্ট একটা প্রবলেম রেখেছি, দেখো। এবিসি কোম্পানিজ ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31, 2019 শোজ দ্য ফলোইং। কারেন্ট অ্যাসেট লিখে বলেছে ক্যাশ একক দশক শতক, অযুত লক্ষ নিযুত 40 লক্ষ টাকা, মার্কেটেবল সিকিউরিটিজ 80 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ওরে বাবা অনেক তো 1 কোটি টাকা, ইনভেন্টরিজ 1 কোটি 20 লাখ টাকা, প্রিপেড এক্সপেন্সেস 10 লাখ টাকা, টোটাল হচ্ছে 2 কোটি 33 লক্ষ টাকা। কারেন্ট লায়াবিলিটিজ এর মধ্যে আছে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এক্রুড এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স পেয়েবল, টোটাল কারেন্ট লায়াবিলিটি, সাথে আবার লং টার্ম লায়াবিলিটিও দিয়ে দিয়েছে। এই ছোট্ট আমি যেহেতু আমি জানি যে একটা ক্লাসের মধ্যে 40 মানে বড় অঙ্ক রাখা যায় না, ছোট অঙ্ক রেখেছি যেন আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি। এই ছোটটা দিয়ে কতগুলো রিকোয়ারমেন্ট দেখো। ডিটারমিন দ্য ফলোইং: কারেন্ট রেশিও, কুইক রেশিও, নেটওয়ার্কিং ক্যাপিটাল কত, এবং ডাজ এবিসি কোম্পানি হ্যাভ এ গুড or poor quality of industry average for current ratio 1:1.29 এবং quick ratio 1.07। অর্থাৎ তোমাকে বলছে কারেন্ট রেশিও বের করেন, কুইক রেশিও বের করেন, নেটওয়ার্কিং ক্যাপিটাল কত বের করেন, এবং এই কোম্পানির কি তোমার লিকুইডিটি কন্ডিশন ভালো যদি ইন্ডাস্ট্রি এভারেজ হয়, কারেন্ট রেশিও হয় 1.29 এবং কুইক রেশিও হয় 1.07 ইন্ডাস্ট্রির এভারেজ, তাহলে কি এটার অবস্থা ভালো কিনা। তো প্রথমে আসো কারেন্ট রেশিও আমরা কিভাবে বের করব। কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। তাই চলে আসো, লিখলাম কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। এখন এই কারেন্ট অ্যাসেট কত, এখানে দেখো এই যে কারেন্ট অ্যাসেট বলে এখানে যে কটা আইটেম আছে সবই কিন্তু কারেন্ট অ্যাসেট এবং যোগফল দেওয়া আছে 2 কোটি 33 লাখ, তাহলে আমাকে আর আলাদা করে যোগ করতে হলো না। তো যদি এরকম যোগ করে না দেখতো তাহলে কিন্তু আলাদা করে যোগ করতে হতো। যাই হোক, কারেন্ট অ্যাসেট দিলাম 2 কোটি 33 লক্ষ টাকা ডিভাইড বাই টোটাল কারেন্ট লায়াবিলিটি 1 কোটি 76 লক্ষ টাকা করলে আসবে, ক্যালকুলেটরে তোমার আসবে হচ্ছে গিয়ে 1.32। এখানে 1.32 অনুপাত 1, অর্থাৎ তোমার এটা তোমার কারেন্ট অ্যাসেট, অর্থাৎ 1 টাকা লায়াবিলিটির জন্য 1 টাকা 32 পয়সা অ্যাসেট রয়েছে। ওকে, এরপরে আসো কুইক রেশিও। কুইক রেশিও কিভাবে বের করে, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স মাইনাস করতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট ছিল 2 কোটি 33 লক্ষ টাকা, এখান থেকে ইনভেন্টরিটা দেখি কত ছিল, ইনভেন্টরি ছিল 1 কোটি 20 লাখ, মাইনাস করে দাও 1 কোটি 20 লাখ, এবং প্রিপেড এক্সপেন্স ছিল 10 লাখ, মাইনাস করে দাও। তাহলে থাকলো তোমার 1 কোটি 12 লাখ ডিভাইডেড বাই 1 লক্ষ 76 লাখ। ক্যালকুলেটর আসবে 0.64, এই 0.64 অনুপাত 1, এই একটা হচ্ছে তোমার, এটা তোমার পিওর অনুপাতের বেলায় এই অনুপাত দিয়ে 1 লিখতে হয়। ওকে, তো এটা কেউ আগে 1 লিখে তারপর ক্যালকুলেটরটা লিখে, আবার কেউ ক্যালকুলেটর আগে লিখে পরে অনুপাত 1 লেখে, হ্যাঁ, দুই ভাবেই করা যায়। আচ্ছা, তোমরা এক কাজ করবা, আমি একটু আগে বলেছিলাম যে তোমার কি জানি আগে 1 লিখে ক্যালকুলেটরটা লিখবা, সেটা করবা না, তোমরা আগে ক্যালকুলেটর লিখে দুইভাবে করা যায়, কিন্তু এভাবেই বাংলাদেশে প্রচলিত রয়েছে। তাই তোমরা ক্যালকুলেটরের যেটা আসবে সেটা বসাবা, তারপর অনুপাত দিয়ে 1 লিখবা, ঠিক আছে? অনুপাতটা হচ্ছে ভিত্তি, নিচের লায়াবিলিটি, নিচের ভিত্তির টাকাটা। যাই হোক, তোমার ক্যালকুলেটর যেটা আসবে সেটা বসাবা, তারপর অনুপাত 1। ওকে, এরপর আসো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি ছিল, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে এখানে দেখো নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট ছিল 2 কোটি 33 লাখ, কারেন্ট লায়াবিলিটি ছিল 1 কোটি 76 লক্ষ টাকা, এই হচ্ছে তোমার 57 লক্ষ টাকা হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। এখন একটা জিনিস, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলে নাই, তারপর আমি একটু দেখিয়ে দিয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এর সূত্র হচ্ছে, কারণ আমরা সূত্রের মধ্যে মানে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলেছিলাম কিনা এখানে বলে দিচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সূত্র হচ্ছে উপরে থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল 57 লক্ষ টাকা ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি হচ্ছে তোমার 1 কোটি 76 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে যেটা আসবে ক্যালকুলেটর আসবে তোমার 0.32, এটা আগে লিখবা, অনুপাত 1। আমি এটা করেছিলাম মানে কিছু জায়গায় ওইভাবে, যেহেতু এখানে এভাবে করা আছে তাই এটা করবা। ক্যালকুলেটর যেটা আসবে সেটা আগে বসাবা, 0.32 অনুপাত 1, এটাকে মুখে বলে দিলাম।
তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও তুমি এভাবে করতে পারো। এখানে চেঞ্জ করা যাচ্ছে, পিডিএফ করেছি, নাহলে আমি ওয়ার্ড থাকলে চেঞ্জ করে দিতাম। ওকে, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, সময় বেশি নেই, এই কোম্পানির অবস্থা ভালো কিনা। দেখো, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, মানে 1 টাকা লায়াবিলিটির জন্য 2 টাকা থাকতে হবে, কিন্তু এখানে কত টাকা আছে জানো? 1 টাকা লায়াবিলিটির জন্য মাত্র 1 টাকা 32 পয়সা আছে, তার মানে অবস্থা খুব একটা বেশি ভালো। ও না না না, এটা আদর্শ মান ছিল, আমি একটু দুঃখিত। ইন্ডাস্ট্রি এভারেজ দিয়েছে কত, আমাকে কোশ্চেন একটু দেখতে হবে। কোশ্চেনে দিয়েছে তোমার 1.29, আমার আছে কত 1.32, একটু ভালো কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, আর কুইক ছিল কত 1.07, কিন্তু আমার আছে কত কুইকের 0.64, খুব কম, তার মানে আমার কুইক রেশিওর অবস্থা ভালো না। কারেন্ট মোটামুটি আছে, কিন্তু কুইকের অবস্থা বেশি ভালো না। এভাবে মন্তব্য করতে হবে। আমাদের সময় প্রায় শেষ, আমরা ক্লাস এখানেই শেষ করছি, স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। কেউ কোনো কোশ্চেন করবা? আনমিউট করে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, হাতে বেশি সময় নেই, কেউ